আমাদের বাঙালিদের এই শুভ বিজয়ার পর্বটি কিন্তু চলতে থাকে একদম কালী পুজো অবধি। নাড়ু, নিমকি, টানা মিঠাইয়ের সঙ্গে সঙ্গে বিজয়া দশমীর স্পেশাল ঘুগনিও কিন্তু কম্পালসারি। আমার আহারে বিহারে পরিবারের সকল বন্ধুদেরকে জানায় শুভ বিজয়ার শুভেচ্ছা। আশা করি পুজো তোমরা সকলেই খুব ভালোভাবে কাটিয়েছো। আর আমিও পুজোর ছুটি কাটিয়ে আবার ফিরে এলাম তোমাদের কাছে আমার রেসিপি নিয়ে। আগের দিনে ঘুগনির ভিডিওটা শ্যুট করা হয়ে ওঠেনি, তাই আজকে ঝটপট বানিয়ে চটপট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আর এই বিজয়া দশমীর স্পেশাল আলু মটরের ঘুগনির জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম মোটামুটি বাড়ির কাপের মাপের 2.5 কাপ মতো মটর। আর সেটাও আমি আগের দিন রাত্রেই ভিজতে দিয়ে দিয়েছিলাম, যার ফলে মটরটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এরপর এটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে নেব একটা প্রেসার কুকারের মধ্যে। আর সঙ্গে নিয়েছিলাম মিডিয়াম সাইজের 3খানা মতো আলুর খোসা আগের থেকেই ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। তোমরা যদি বড় সাইজের আলু ব্যবহার করে থাকো সেক্ষেত্রে 2টো মতো আলু দিলেও কিন্তু চলবে। আর আমাদের বাড়িতে ঘুগনিতে কিন্তু এইভাবে আলু ব্যবহার করা হয়ে থাকে। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো সামান্য একটুখানি নুন, আর সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি মটরটা আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, তাই কিন্তু আমি এটাকে সিদ্ধ করার সময় বেকিং সোডা ব্যবহার করলাম না। কিন্তু তোমরা যদি ইনস্ট্যান্ট ভেজাও, মানে রান্না করার 2 থেকে 3 ঘন্টা আগে যদি মটরটা ভিজতে দাও, সেক্ষেত্রে তোমরা মটরটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য বেকিং সোডা ব্যবহার করতেই পারো, তবে সেটাও কিন্তু খুবই সামান্য পরিমাণে, নইলে কিন্তু মটরটা গলে যেতে পারে। আর আমি বেকিং সোডা না ব্যবহার করে এটাকে মোটামুটি 8 থেকে 9টা মতো হুইসেল দিয়ে নিয়েছিলাম। তোমরা যদি বেকিং সোডা ব্যবহার করে থাকো সেক্ষেত্রে 4 থেকে 5টা মতো হুইসেল দিলেই কিন্তু চলবে। মোটামুটি 8-9টা হুইসেল দিয়ে নেওয়ার পর আমি তোমাদেরকে এখানে দেখাবো যে মটরটা আমি ঠিক কতটা পার্সেন্টেজ অবধি সিদ্ধ করেছিলাম, কারণ এটাও কিন্তু ঘুগনিকে সুস্বাদু করার একটা ইম্পর্টেন্ট টিপস। আমি এখানে মটরটাকে মোটামুটি 70% অবধি সিদ্ধ করে নিয়েছিলাম। না এটা শক্ত আছে, না একেবারে গলে গেছে। বাকি 30% আমি যে বাকি রান্নার প্রসেস আছে তার মধ্যে কুক করে নেব। আর এই যে মটর সিদ্ধ জলটা রয়েছে, এটা কিন্তু একদমই ফেলে দেওয়া যাবে না। এটা কিন্তু ঘুগনিকে সুস্বাদু করার রামবাণ উপায়। আজকে এই সিম্পল আলু মটরের ঘুগনিটাকে কিভাবে এত সুস্বাদু এবং এত টেস্টি করে তোলা যায়, তার ছোট্ট ছোট্ট প্রত্যেকটা স্টেপই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি একটা ছোট্ট হাতার সাহায্যে কয়েকটা ঘুগনির মটরকে একটুখানি ম্যাশ করে নিলাম। খুব বেশি না, কয়েকটা মটরকে জাস্ট ম্যাশ করে নেব। তার ফলে এই যে সিদ্ধ জলটা আছে সেটাও একটুখানি ঘন হয়ে যাবে, আর ঘুগনির টেক্সচারটাও কিন্তু অসাধারণ আসবে। তবে তোমরা বলতেই পারো যে ঘুগনিটাকে তো আরও একটু বেশি হুইসেল দিয়ে সিদ্ধ করে নিলেই তো এটা হয়ে যেত। না, সেক্ষেত্রে হতো না, কারণ সেক্ষেত্রে মটরটা গলে যেত এবং ঘুগনিটাও গলা গলা হতো। আমি কিন্তু সেই রকম চাই না। এখানে ঘুগনির দানা শক্তও থাকবে, নরমও থাকবে, আর টেক্সচারটাও খুব সুন্দর ঘন একটা থিকনেস আসবে। আলুগুলোকেও আমি এখানে 4 টুকরো করে কেটে নিচ্ছি। মানে একটা মিডিয়াম সাইজের আলুকে আমি 4 টুকরো করে কেটেছি। খুব ছোট ছোট টুকরো করব না, তবে বড় আলু হলে তোমরা চাইলে সেটাকে 6 টুকরো করেও কেটে নিতে পারো। এরপর এই আলু আর মটরটা আমি এই ঘুগনি সিদ্ধ করা জলের থেকে আলাদা করে নেব, আর এই জলটাকে আমি পরে ব্যবহার করব। ঘুগনি তো আমরা সকলেই বানাতে জানি, তবে আজ আমি তোমাদের সাথে এই ঘুগনি বানানোর জন্য যে ছোট ছোট টিপসগুলো শেয়ার করব, তার ফলে ঘুগনির স্বাদটা শুধু ইউনিকই হবে না, অসাধারণ টেস্টি হবে। কিছু মটর ম্যাশ করে নেওয়ার জন্য এর খোসাগুলোও বেরিয়ে এসছে, সেগুলো আমরা একটুখানি আলাদা করে নেব। তবে ঘুগনি যদি মটরটা বেশি গলে যেত সেক্ষেত্রে কিন্তু অনেক খোসা আমাদের বেছে ফেলতে হতো। যাই হোক, মটরটা সেই জন্য আমরা 70% অবধি কিন্তু বয়েল করব। আর এই যে জলটা, সেটা কিন্তু আমরা পরে রান্নায় ব্যবহার করব। এরপর আমরা বানিয়ে নেব ঘুগনির জন্য একখানা মশলা। নিয়ে নিয়েছিলাম এখানে জিরে বাটা। এটা কিন্তু প্লেন শুধু জিরে বাটা, এর সাথে আর কোনো কিছু মেশানো ছিল না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের কম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচেরও কম চিনি, আর দিয়ে দিলাম 1/2 চামচেরও কম গোলমরিচের গুঁড়ো। সঙ্গে দিয়ে দেবো একটুখানি জল। তবে আমি এখানে ব্যবহার করছি মিক্সির বাটি ধোয়া জল। মিক্সিতে সবার শেষে আমি পেস্ট করেছিলাম রসুন, আর সেই রসুনের ধোয়া জলটাই আমি এখানে ব্যবহার করছি, যার ফলে কিন্তু মশলার স্বাদটা আরও ভালো আসবে। আজকে আমি রান্নার প্রসেসে কোনো কিছুই ফেলবো না, প্রত্যেকটা জিনিসই কিন্তু ঘুগনিতে ব্যবহার হবে, আর যার ফলে ঘুগনির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। মশলাটা ভালো করে মিশিয়ে রেডি করে রেখে দিলাম। অন্যদিকে আমরা মেন রান্নায় চলে যাব। আর ঘুগনি বানানোর জন্য আজ আমি ব্যবহার করব সর্ষের তেল। আমি মোটামুটি এখানে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম। তাতে দিয়ে দেব 2খানা মতো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর একটুখানি গোটা জিরে ফোড়ন। আর ফোড়নগুলোকে হালকা একটুখানি ভেজে নেব।
ফোড়নগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে তারপরে দিয়ে দিলাম একখানা মতো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে বড় একখানা পেঁয়াজ নিয়েছিলাম, যেটাকে সরু সরু স্লাইস করে কেটে নিয়েছিলাম। আর পেঁয়াজটা আমি এখানে হালকা একটুখানি নরম করে নেব। পেঁয়াজটা কিন্তু আমি এখানে ভাজবো না, বা পেঁয়াজের মধ্যে কিন্তু কোনো কালারও আসবে না, সেটাই চেষ্টা করব। জাস্ট পেঁয়াজটাকে আমি এখানে হালকা একটুখানি নরম করে নেব। আজকের রান্নায় আমি কিছু জিনিস দুটো স্টেপে ব্যবহার করব বা দুবারে ব্যবহার করব, আর সেটার জন্যই এই ঘুগনির স্বাদ কিন্তু একেবারে অন্যরকম আসবে। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু এখানে হালকা একটুখানি নরম হয়ে এসছে, এখানে কিন্তু কোনো কালার ধরেনি পেঁয়াজের মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে একখানা বড় মাপের পেঁয়াজ কিন্তু পেস্ট করে নিয়েছিলাম, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি খানিকটা মতো রসুন বাটা। আমি এখানে বড় দানার 12 থেকে 14 কোয়া মতো রসুন পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে দিয়েও ভালো করে মিক্স করে একটুখানি কষিয়ে নেব। পেঁয়াজ রসুনটা হালকা একটু কষানো হয়ে গেলে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে মোটামুটি 1 টেবিল স্পুন মতো আদা বাটা। সেটাকে দিয়েও ভালো করে মিশিয়ে হালকা একটুখানি কষিয়ে নেব। তবে এখানে এগুলো কিন্তু খুব বেশি কষাবো না, যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায় সেরকমভাবে কিন্তু কষাবো না, জাস্ট হালকা একটুখানি করেই কিন্তু এখানে কষাবো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে, মানে মোটামুটি বড় মাপের দুখানা মতো টমেটো কিউব আকারে আমি টুকরো করে নিয়েছিলাম, মানে বড় বড় টুকরো করে। তবে টমেটোটাকে এখানে কষাবো অবশ্যই, তবে দেখতে হবে টমেটোটা যাতে পুরোপুরি ম্যাশি না হয়ে যায় বা গলে না যায়, মানে খুন্তির সাহায্যে খুব বেশি প্রেশার দিয়ে কষাবো না। মশলা কষাতে কষাতে টমেটোটা যেটুকু নরম হয় সেটুকুই কিন্তু হবে, এটাকে পুরোপুরি গলিয়ে দেবো না। তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে নারকেল কোড়ানো, মোটামুটি ধরে নাও 5 টেবিল স্পুন মতো নারকেল কোড়ানো এর মধ্যে ছিল, আর সেটাকে দিয়েও এখানে ভালো করে মিশিয়ে হালকা একটু মশলার সাথে ভাজা ভাজা করে নেব। নারকেলটা আমাদের এখানে খুব বেশি ভাজতে হবে না, তবে মশলার সাথে কষিয়ে আমি জাস্ট 2 থেকে 3 মিনিট মতো হালকা একটুখানি ভাজা ভাজা করে নিয়েছিলাম। আর এই বিজয়া দশমী স্পেশাল ঘুগনিতে কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে নারকেল ব্যবহার করা হয়ে থাকে। তবে যদি ইনস্ট্যান্ট কাঁচা নারকেল তোমাদের কাছে না থাকে, তার বদলে তোমরা কি ব্যবহার করবে সেটাও আমি বলে দেবো। নারকেলটা হালকা একটু কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা। আমি কিন্তু এখানে কোনো কালারের জন্য রেড চিলি, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার বা কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করব না। নর্মালি মশলা কষানোর পর ঘুগনির যে কালার আসবে সেটাও কিন্তু অসাধারণ আসবে, আর টেস্টও অসাধারণ আসবে। সেই জন্য আমাদের বাড়িতে থাকা যে উপকরণগুলো আছে সেগুলোকেই জাস্ট প্রসেসটা একটু বদলে যদি এইভাবে করা হয়ে থাকে, দেখবে ঘুগনির স্বাদ কিন্তু অসাধারণ আসবে। আমি একটুখানি মশলার বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম, কারণ মশলাটা যেহেতু আমাদের আরেকটুখানি কষাতে হবে, আমার মনে হয়েছিল মশলাটা ড্রাই হয়ে যেতে পারে, তাই একটুখানি জল আমি এখানে অ্যাড করে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। আমি এই ধনেপাতা পরে আবার ব্যবহার করব, সেটা বেশি পরিমাণে, তবে এখন খুব সামান্য দিলাম, যাতে মশলার সাথে কষানোর ফলে মশলার মধ্যেও যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে এসে যায়। আর ধনে পাতাটা দিয়েও এখানে একটুখানি কষিয়ে নেব। তবে এই যে মশলাটা আমরা ঘুগনির জন্য রেডি করছি, এই মশলাটা কিন্তু আমরা এখানে পুরোপুরি কষাবো না। পুরোপুরি কষানো মানে আমরা বলি না যে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, মানে মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে, ততটা অবধি কিন্তু আমরা এখানে মশলাটা কষাবো না। এখানে 50 to 60% অবধি মশলাটা আমাদের কষাতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা মোটামুটি 50 to 60% অবধি কষানো হয়েছে, মানে মশলাটা একটুখানি নরম ছিল। সেই অবস্থায় আমি ঘুগনির মটর, মানে সিদ্ধ করা মটর আর আলুটা এখানে অ্যাড করে দিলাম, আর সেটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে বাকি 50 to 60% করার পর বাকি যেটা আছে, সেই মশলাটা আমি কিন্তু এই ঘুগনির মটরের সাথে কষাবো। এখানে কিন্তু আমাদের সেকেন্ড স্টেপে মশলাটাকে আরও একবার কষাতে হবে, আর সেটাও বেশ খানিকটা সময় নিয়ে, মোটামুটি 8 থেকে 9 মিনিট মতো আমার সময় লেগেছিল। দিয়ে দিলাম এখানে একটুখানি গরম মশলার গুঁড়ো, খুবই সামান্য, আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। অলরেডি যেহেতু আমি আগে নুন ব্যবহার করেছি, আর বেশ খানিকটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। অবশ্যই তোমরা যেরকম ঝাল খাও সেরকম এখানে লঙ্কাটা ব্যবহার করো। সেগুলোকে দিয়েও ভালো করে মিশিয়ে এরপর মশলাটা আমাদের মোটামুটি 8 থেকে 9 মিনিট মতো কষাতে হবে, যতক্ষণ না মশলাটা ভালো করে শুকিয়ে আসছে। আমি এই রান্নায় পেঁয়াজটা ব্যবহার করেছি দুভাবে, মানে একবার স্লাইসড, একবার পেঁয়াজের পেস্ট। ধনেপাতাটাও কিন্তু আমি দুভাবে ব্যবহার করব। মশলাটাও কিন্তু আমি এখানে দুটো স্টেপে কষাবো, আর ঘুগনির জন্য যে জলটা ব্যবহার করব সেটাও কিন্তু মটর সিদ্ধ জলটা। তাই এই স্টেপগুলো যদি ফলো করে থাকো, ঘুগনি কিন্তু অসাধারণ হবে। মশলাটা ভালো করে যখন শুকিয়ে এসেছিলো, মানে ড্রাই হয়ে গিয়েছিল, তখন আমরা যে মটর সিদ্ধ জলটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। তার সঙ্গে আমার মনে হচ্ছিলো আরেকটু জলের দরকার, আর একটু মটরের বাটিটা ধুয়ে আমি জলটা এখানে অ্যাড
অ্যাড করে দিলাম। তবে এগুলো কোনোটাই কিন্তু গরম জল নয়, জাস্ট আমাদের সিদ্ধ করা জল বা মটরে বাটি ধোয়া, মিক্সির বাটি ধোয়া এইসব জলই কিন্তু আমি বেশি ব্যবহার করেছি। আমার মনে হয়েছিল আর একটুখানি জলের দরকার, তাই আমি অ্যাড করে দিলাম। বন্ধুরা, আজকের ভিডিওর টিপস হচ্ছে, যদি সবজিতে মনে হয় কোনো কারণে লবণ বেশি হয়ে গেছে, তাহলে তরকারিটা যখন ফুটবে সেই সময় যদি অর্ধেক কাঁচা আলু ফেলে দিতে পারো না, তাহলে দেখবে লবণের ভাগটা অনেকটাই শুষে নিয়েছে, মানে লবণের পরিমাণটা অনেকটাই কমে যাবে। আমি কিন্তু ঘুগনিটা আর ঢাকা চাপা দিয়ে রান্না করব না, যেহেতু অলরেডি আমাদের মটর আর আলু সিদ্ধ হয়ে আছে। তার সঙ্গে সঙ্গে মশলাটাও কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়েও নেওয়া হয়েছে। জাস্ট 10 মিনিটের জন্য আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দিয়েছিলাম, যাতে এর ঝোলটা একটুখানি ঘন হয়ে আসে। আর যখন ঠিক এইভাবে একটু ঘন হয়ে আসবে, তখন তাতে দিয়ে দেবো একখানা ভাজা মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। তবে মশলাটা কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে, নইলে কিন্তু এত সুন্দর কালারও আসবে না আর সুন্দর ফ্লেভারও আসবে না। দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা কুচি। আর সবার শেষে এই ভাজা মশলা আর ধনে পাতার গন্ধে ঘুগনির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের কাছে যদি ইনস্ট্যান্ট কাঁচা নারকেল না থেকে থাকে, তাহলে তোমরা 3 থেকে 4টে মতো নারকেলের নাড়ু, যদি সেটা চিনির হয়ে থাকে তাহলে আরও ভালো হয়, এই অবস্থায় ভেঙে অ্যাড করে দিতে পারো। তাতেও কিন্তু ঘুগনির স্বাদ অসাধারণ আসবে। মোটামুটি 5 সেকেন্ড পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছিলাম। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরের কালারটা এসছে, তেমনই এর টেক্সচার, কতটা এর মশলাটা ঘন হয়েছে, তেমনই সুন্দর গন্ধও উঠছিল আর খেতেও হয়েছিল অসাধারণ। ব্যাস, ঘুগনি আমাদের রেডি। এরপর পালা সার্ভ করার। আর আমরা এটাকে সার্ভ করব একদম দোকানের স্টাইলে। আর এই ঘুগনিটা কিন্তু শুধু খালি মুখেই খেতে ভালো লাগে না, রুটির সাথে বা মুড়ির সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে। ওপর থেকে দিয়ে দেবো একটুখানি তেঁতুল গোলা জল, তারপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কোচানো পেঁয়াজ, এরপর দিয়ে দেবো ঝালের স্বাদ মতো একটুখানি কাঁচা লঙ্কা কুচিও, তারপরে দিয়ে দেবো আমাদের সেই স্পেশাল ভাজা মশলা, আর সবার শেষে দিয়ে দেবো ওপর থেকে একটুখানি বিট লবণ। ব্যাস, গেস্টদের জন্য আমাদের বিজয়া দশমী স্পেশাল ঘুগনি একদম সার্ভড। বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।